সাধারণত আমাদের মনে হয় জলীয় বাষ্প বা ময়েশ্চার থাকলে বাতাস বোধহয় ভারী হয়ে যায়, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। আর্দ্র বায়ু আসলে শুষ্ক বায়ুর চেয়ে হালকা। কেন এমন হয়? মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগতম। আর নয় বোরিং পড়াশোনা। আর নয় শুধু মুখস্থ করে নাম্বার তোলার চেষ্টা। এখানে আমরা টেকনোলজি ও এআই অ্যানিমেশন ব্যবহার করে এমনভাবে পড়াই যাতে কম সময়ে কনসেপ্ট ক্লিয়ার হয়, লং টার্ম মনে থাকে আর রিভিশন হয়ে যায় খুব সহজে। কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং প্রিমিয়াম কন্টেন্ট, এটাই আমাদের মূল লক্ষ্য। এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল নোটস, মাইন্ড ম্যাপ, একদম ওয়ান স্টপ সলিউশন। ডেসক্রিপশন বা পেন্ট কমেন্টস থেকে পেয়ে যাবে। আগামী দিনে আরও নতুন প্রজেক্ট আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আচ্ছা, আজকের আলোচনায় কিন্তু আমরা ওই আর্দ্র বায়ুর রহস্যটা তো ভেদ করবই, তার সাথে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে শুরু করে গে-লুসাকের সূত্র আর শেষে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT কিভাবে আসে সেটা নিয়েও কথা বলবো। একদম তাই। আর গ্যাসের এই বড় সমীকরণগুলোতে যাওয়ার আগে আয়তন আর অণুর সংখ্যার বেসিক সম্পর্কটা বোঝা খুব দরকার। মানে মোলার আয়তনের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। মোলার আয়তন নামটা শুনলে একটু কঠিন মনে হয় বটে, কিন্তু ব্যাপারটা খুব সোজা, তাই না? হ্যাঁ, খুব সোজা। ধরো, নির্দিষ্ট উষ্ণতা আর চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক যাই হোক না কেন, তার ঠিক ১ মোল অণুর আয়তনকেই আমরা মোলার আয়তন বলি। আচ্ছা। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই আয়তনের মান গ্যাসের প্রকৃতির উপর একেবারেই নির্ভর করে না। দাঁড়াও, এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে। মানে হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুগুলোর আকার আর ভর তো একদম আলাদা, একটা হালকা একটা ভারী। তাহলে দুটো আলাদা গ্যাসের ১ মোলের আয়তন সমান হয় কি করে? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছ। আসলে বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন যে এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, যে কোনো গ্যাসের মোলার আয়তনের মান সমান হয়। আর মানটা হলো ২২.৪ লিটার বা ২২,৪০০ মিলিলিটার। বাপরে, সব গ্যাসের ক্ষেত্রেই ২২.৪ লিটার? একদম। এর কারণ হলো, গ্যাসের আয়তন বলতে কিন্তু অণুগুলোর নিজস্ব আয়তনকে বোঝায় না, বোঝায় গ্যাসটা পাত্রের যতটা ফাঁকা জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছে সেই অধিকৃত অঞ্চলকে। ও আচ্ছা, মানে ব্যাপারটা অনেকটা একটা বিশাল ক্লাসরুমের মতো। ক্লাসরুমে যদি ৫০ জন স্টুডেন্ট দৌড়াদৌড়ি করে, তাহলে ক্লাসরুমের পুরো আয়তনটাই হলো ওই স্টুডেন্টদের অধিকৃত আয়তন। স্টুডেন্টরা নিজেরা শারীরিকভাবে ঠিক কতটা জায়গা নিল সেটা ম্যাটার করে না। একদম পারফেক্ট এক্সাম্পল। অণুগুলোর নিজস্ব যে আয়তন, তা পুরো পাত্রের বিশাল ফাঁকা আয়তনের তুলনায় এতটাই নগণ্য যে সেটাকে হিসাবেই ধরা হয় না। আর ঠিক এই কনসেপ্টের ওপর ভিত্তি করেই ১৮১১ সালে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার যুগান্তকারী প্রকল্পটা দিয়েছিলেন। আচ্ছা, সেই প্রকল্পটা ঠিক কি ছিল? তিনি বলেছিলেন যে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে ধরো যদি ৩টে আলাদা পাত্রে আমরা হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখি, আর সবগুলোর আয়তন যদি V হয়, তাহলে কি সব পাত্রেই অণুর সংখ্যা একদম সমান হবে? হ্যাঁ, ঠিক তাই। যদি ওই ভি আয়তনের হাইড্রোজেনে এক্সটি অণু থাকে, তাহলে বাকি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডেও ঠিক এক্সটি করেই অণু থাকবে। বাহ, এটা তো দারুণ একটা ব্যাপার। কিন্তু ইতিহাস ঘাঁটলে তো দেখা যায় সেই সময় বিজ্ঞানীদের মধ্যে অণু আর পরমাণু নিয়ে বেশ একটা কনফিউশন ছিল। ছিল তো বটেই। অ্যাভোগাড্রোই প্রথম খুব ক্লিয়ারলি অণু আর পরমাণুর পার্থক্যটা বুঝিয়েছিলেন। তিনি বললেন, মৌলিক গ্যাসের ক্ষুদ্রতম কণা পরমাণু হলেও তারা স্বাধীনভাবে থাকতে পারে না। তারা জুড়ে গিয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট যে কণা তৈরি করে, সেটাই হলো অণু। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে ব্যাপারটা ভাবা যাক। ধরো N2+3H2 থেকে 2NH3 তৈরি হচ্ছে। মানে ১ আয়তন নাইট্রোজেন আর ৩ আয়তন হাইড্রোজেনের বিক্রিয়ায় ২ আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, এখানে আয়তনের অনুপাত হল 1:3:2। এবার নাইট্রোজেনের আয়তন ভি আর তাতে অণুর সংখ্যা এক্স ধরলে হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 3V আর তাতে অণু থাকবে 3xt। আচ্ছা। আর উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন যেহেতু 2V, তাই তাতে অণু থাকবে 2xt। কিন্তু এখানেই তো আমার একটা খটকা লাগছে। যদি XT নাইট্রোজেন অণুর আয়তন V হয় আর 3XT হাইড্রোজেনের 3V হয়, তাহলে দুটো মিলে মোট আয়তন তো V+3V মানে 4V হওয়া উচিত ছিল, তাই না?
কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2V আয়তনের। আয়তন তো এখানে সংরক্ষিত হলো না। আপাতদৃষ্টিতে এটা অ্যাভোগাড্রো প্রকল্পের বিরোধী মনে হতেই পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখবে এখানে কোনো অসঙ্গতি নেই। কিভাবে? ওই যে আগেই বললাম, গ্যাসের আয়তন মানে পাত্রের অধিকৃত ফাঁকা জায়গার আয়তন। বিক্রিয়ার আগে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অণুগুলো আলাদা আলাদাভাবে যতটা জায়গা দখল করেছিল, বিক্রিয়ার পর তাদের ভেতরের পরমাণুগুলো ভেঙে গিয়ে নিজেদের নতুনভাবে সাজিয়ে অ্যামোনিয়ার অণু তৈরি করে। মানে অনেকটা লিগো ব্লকের মতো ব্যাপারটা, তাই তো? পুরনো স্ট্রাকচার ভেঙে নতুন স্ট্রাকচার বানানো হলো। একদম ঠিক। এই নতুন অ্যামোনিয়ার অণুগুলো এবার যেটুকু জায়গা দখল করে ঘুরে বেড়াচ্ছে সেটাই ওই 2B আয়তন। অণুর সংখ্যার যোগফল আর তাদের অধিকৃত জায়গার যোগফল এক জিনিস নয়। কনসেপ্টে এবার একদম ক্লিয়ার হলো। আর এই কারণেই তো অ্যাভোগ্যাড্রোর এই ধারণা অন্যান্য রাসায়নিক সূত্রকেও খুব সুন্দরভাবে প্রমাণ করে, তাই না? যেমন ধরো গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক বলেছ। গে-লুসাকের সূত্রটা প্রথমে একটু মনে করিয়ে দিই। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলো সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। আচ্ছা। আর বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তবে সেটিও ওই একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়কগুলোর আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে অ্যাভোগ্যাড্রোর সূত্র দিয়ে এই গে-লুসাকের সূত্র প্রমাণ করা যায়? প্রমাণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, চলো ধাপে ধাপে দেখা যাক। ধরা যাক এ গ্যাসের X সংখ্যক অণু বি গ্যাসের Y সংখ্যক অণুর সাথে বিক্রিয়া করে সি গ্যাসের Z সংখ্যক অণু তৈরি করল। আর এখানে X, Y আর Z তো পূর্ণ সংখ্যা হবেই, কারণ অণু তো আর অর্ধেক বা ভগ্নাংশে ভাঙতে পারে না একদম। এবার অ্যাভোগ্যাড্রোর সূত্র অনুযায়ী একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা ধরে নিই সেই সমান আয়তনটা হলো V আর অণুর সংখ্যা হলো N, মানে N সংখ্যক অণু থাকলেই তার আয়তন হবে V। ওকে। তাহলে এবার ঐকিক নিয়মে ভাবো, এ গ্যাসের ওই X সংখ্যক অণুর আয়তন কত হবে? সেটা হবে V × X / N, মানে VXN। আচ্ছা, একইভাবে তাহলে বি গ্যাসের Y সংখ্যক অণুর আয়তন হবে VYN, আর বিক্রিয়াজাত সি গ্যাসের Z সংখ্যক অণুর আয়তন হবে VZN। একদম তাই। এবার যদি আমরা এদের অনুপাত করি তাহলে দাঁড়ায় VXN অনুপাত VYN অনুপাত VZN। এখান থেকে সাধারণ রাশি VN বাদ দিলে অনুপাতটি সরাসরি X:Y:Z হয়ে যায়। বাহ! আর যেহেতু আমরা আগেই বলেছিলাম যে X, Y আর Z পূর্ণ সংখ্যা, তাই এই অনুপাতটা একটা সরল অনুপাত। এটাই তো গে-লুসাকের সূত্রের মূল কথা। অ্যাভোগাড্রোর আয়তনের কনসেপ্ট দিয়ে কত সহজেই নিখুঁত প্রমাণ হয়ে গেল। ঠিক তাই। ফিজিক্স বা কেমিস্ট্রির কনসেপ্টগুলো এভাবেই একটার সাথে একটা জুড়ে থাকে। থিওরি তো অনেক হলো, এবার চলো আমাদের প্রাত্যহিক জীবনের একটা ঘটনায় ফেরা যাক। ওই যে পর্বের শুরুতে তুমি একটা প্রশ্ন করেছিলে। হ্যাঁ, এখানেই তো আসল মজাটা। জলীয় বাষ্প থাকলে সাধারণ বুদ্ধিতে তো মনে হয় বাতাস ভারী হওয়ার কথা, কিন্তু বাস্তবে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা কেন হয়? এই উত্তরটা লুকিয়ে আছে অণুগুলোর ভরের মধ্যে, যাকে আমরা মোলার ভর বলি। একটা নির্দিষ্ট আয়তনের শুষ্ক বায়ুর কথা যদি ভাবি, তাতে মূলত 4 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন থাকে। আচ্ছা, এবার এদের মোলার ভরগুলো যদি আমরা হিসেব করি, নাইট্রোজেনের হলো 28 গ্রাম পার মোল আর অক্সিজেনের হলো 32 গ্রাম পার মোল। ঠিক। তো 4 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন ধরে শুষ্ক বায়ুর যদি একটা গড় মোলার ভর বের করা যায়, সেটা দাঁড়ায় 28.8 গ্রাম পার মোল। বুঝতে পারছি। অন্যদিকে জলীয় বাষ্প বা H2O এর মোলার ভর তো আমরা জানি। দুটো হাইড্রোজেন মানে 2 আর একটা অক্সিজেন 16, সব মিলিয়ে 18 গ্রাম পার মোল। এবার খেয়াল করো, জলের বাষ্পের মোলার ভর 18, যা শুষ্ক বায়ুর 28.8-এর চেয়ে অনেকটাই কম। ও আচ্ছা, মানে বাতাসে যখন জলীয় বাষ্প ঢোকে তখন ওই 18 গ্রামের হালকা গ্যাসটা ভারী নাইট্রোজেন আর অক্সিজেনকে সরিয়ে সেই জায়গাটা দখল করে নেয়। একদম তাই। ভারী গ্যাসগুলো সরে গিয়ে হালকা গ্যাস জায়গা নিলে পুরো সিস্টেমের গড় আণবিক ভর তো কমবেই। ব্যাপারটা অনেকটা সেই ভিড় ট্রেনের কামরার মতো। ভারী চেহারার কয়েকজন মানুষ নেমে গিয়ে যদি হালকা পাতলা কয়েকজন ওঠে, তাহলে কামরার মোট ওজন তো কমে যাবেই। এই জন্যই আর্দ্রবায়ু হালকা হয়।
ঠিক ধরেছ। আর এই কারণেই ঝড় বৃষ্টির আগে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা কমে যায়, কারণ বাতাস হালকা হয়ে যাওয়ায় তার চাপ দেওয়ার ক্ষমতাও কমে যায়। দারুণ একটা লজিক। আচ্ছা, এবার আমরা এমন একটা জায়গায় যাব যেটা গ্যাসীয় রসায়নের একদম মূল ভিত্তি বলা চলে। আমরা তো বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর সূত্র আলাদাভাবে জানলাম। এবার এদের এক সুতোয় গাঁথলে কি হয়? এদের এক করলে আমরা পাই আদর্শ গ্যাসের সমীকরণ। চলো সূত্র তিনটের গাণিতিক রূপ একবার মনে করিয়ে দিই। বয়েলের সূত্র থেকে আমরা জানি V proportional to 1/T, যখন তাপমাত্রা আর মোল সংখ্যা স্থির। আর চার্লসের সূত্র বলছে V proportional to T, মানে পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। আর আজকে আমরা দেখলাম অ্যাভোগ্যাড্রোর সূত্র, যেটা বলছে V proportional to N, মানে আয়তন মোল সংখ্যার সাথে সমানুপাতিক। এবার এই তিনটে সূত্রকে যদি আমরা গণিতের যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী জুড়ে দিই, তাহলে কি দাঁড়াবে V proportional to NTP? ঠিক। আর এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনলে সমীকরণটি হয় PV equal to nRT। এক মোল গ্যাসের জন্য এটা হবে PV equal to RT। এখানেই আর এর ব্যাপারটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং। একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। কিন্তু একটা ধ্রুবক সমস্ত গ্যাসের জন্য সার্বজনীন হয় কিভাবে? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। তুমি যে কোনো গ্যাস নাও না কেন, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক মোল গ্যাসের ক্ষেত্রে PVT এর মান সব সময় একই থাকবে। আচ্ছা, এই PV is equal to nRT সমীকরণ থেকে তো একটা গ্রাফের কথাও খুব আসে পরীক্ষায়। PT লেখচিত্র, তাই না? হ্যাঁ, সমীকরণটা থেকে আমরা পাই P equal to nRV into T। এবার আয়তন আর মোল সংখ্যা স্থির থাকলে nRV অংশটা পুরোটাই ধ্রুবক হয়ে যায়। তার মানে P কে y অক্ষ বা কোটি এবং T কে x অক্ষ বা ভুজ ধরে গ্রাফ আঁকলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাব। একদম। কিন্তু এই গ্রাফটার একটা মজার দিক আছে। এই সরলরেখাকে পিছন দিকে বাড়ালে তা মূল বিন্দুতে মিলিত হয় ঠিকই, কিন্তু এর মানে দাঁড়ায় যে পরম শূন্য উষ্ণতায় বা 0 কেলভিনে গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। যেটা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব একটা ব্যাপার। কোনো গ্যাসকে -273°C পৌঁছানোর অনেক আগেই তো তা তরল বা কঠিন হয়ে যায়। ঠিক তাই। গ্যাসীয় অবস্থায় সে আর থাকেই না যে পাত্রের দেয়ালে চাপ দেবে। তাই গ্রাফের পেছনের দিকটা ডটেড লাইন দিয়ে বোঝানো হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, এই সমীকরণের তো আরেকটা রূপ আছে যেটা অঙ্কের জন্য খুব কাজে লাগে। যদি W গ্রাম ভরের কোনো গ্যাসের মোলার ভর m হয়, তাহলে মোল সংখ্যা n সমান কি হবে? W/m? হ্যাঁ, তখন ওই PV ইকুয়াল টু nRT সমীকরণে মানটা বসালে দাঁড়ায় PV ইকুয়াল টু WM ইন্টু RT। এই জায়গাটা স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই সমীকরণ থেকে অজানা গ্যাসের ভর বের করা যায়। আর তার চেয়েও ইম্পর্ট্যান্ট হলো ওই আর এর মাত্রিক বিশ্লেষণ আর মান। পরীক্ষায় তো এটা বারবার জিজ্ঞেস করা হয়। চলো মাত্রিক বিশ্লেষণটা করে দেখা যাক। R ইকুয়াল টু PV/NT, মানে চাপ ইন্টু আয়তন ডিভাইডেড বাই মোল ইন্টু তাপমাত্রা। আচ্ছা, চাপ আর আয়তনের গুণফল মানে তো ফিজিক্স আমরা জানি কার্য বা ওয়ার্কের সমান। একদম ঠিক। তাহলে R এর মাত্রা হল ওপরে কার্যের মাত্রা আর নিচে মোল ও তাপমাত্রার মাত্রা। অর্থাৎ ডাইমেনশনটা হবে ml² T⁻⁻² n ইনভার্স থিটা ইনভার্স। বাহ, কার্যের মাত্রাটা মনে রাখলেই পুরোটা হয়ে যাচ্ছে। এবার একক আর মানের কথা আসি। SI পদ্ধতিতে কার্যের একক জুল, তাই আর এর একক হল জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, আর এসটিপিতে প্রমাণ চাপ মানে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার আর আয়তন 22.4 × 10⁻³ ঘনমিটার ধরে ক্যালকুলেশন করলে এসআইতে আর এর মান আসে 8.31। আচ্ছা, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক যেহেতু আর্ক, তাই এককটা হবে আর্ক পার মোল পার কেলভিন, আর মানটা হবে 8.31 × 10⁻⁷। একদম পারফেক্ট। থিওরি তো অনেক হলো, এবার দেখা যাক এই পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ বাস্তবে অঙ্কের ক্ষেত্রে কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা গাণিতিক উদাহরণ দেখা যাক। ধরো 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27°C উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে হবে। তাহলে কত মোল হাইড্রোজেন লাগবে?
দেওয়া আছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। অঙ্কটার ডেটাগুলো খেয়াল করো। পারদের ঘনত্ব যেহেতু সিজিএস এককে আছে, আমাদের পুরো অঙ্কটা সিজিএসেই করতে হবে। আচ্ছা, আমি ধাপে ধাপে এগুই। প্রথমে উষ্ণতা টি দেওয়া আছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। একে কেলভিনে নিতে গেলে ২৭৩ যোগ করতে হবে, মানে ৩০০ কেলভিন। ঠিক। এবার চাপ পি বের করতে হবে। পারদস্তম্ভের উচ্চতা ৮৩.১, ঘনত্ব ১৩.৬, আর সিজিএসে অভিকর্ষজ ত্বরণ বা জি এর মান ৯৮০। তরলের চাপের সূত্র অনুযায়ী এই তিনটের গুণফলই হল মোট চাপ, মানে ডাইন পার বর্গ সেন্টিমিটারে। আর আয়তন ভি দেওয়া আছে ১২০০ লিটার। একে ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটারে নিতে গেলে ১০০০ দিয়ে গুণ করতে হবে, মানে ১২০০ ইন্টু ১০০০। এবার আমাদের হাতে সব ডেটা চলে এসেছে। যেহেতু সিজিএস পদ্ধতি, তাই আর এর মান নেব 8.31 ইন্টু 10⁷। মোল সংখ্যা n বের করতে হবে। সূত্র হল n = PV/RT। মানে ওপরে চাপ আর আয়তনের গুণফল, আর নিচে আর তাপমাত্রার গুণফল। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর প্রায় ৫৩.৩১ মোল আসবে। একদম ঠিক। মানে ওই বেলুনটা নির্দিষ্ট চাপে ফোলাতে ৫৩.৩১ মোল হাইড্রোজেন গ্যাস লাগবে। দেখলে তো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক কত সহজে হয়ে যায়। সত্যিই তাই। আজকের এই পুরো আলোচনাটা দারুণ ছিল। আমরা শুরু করেছিলাম অ্যাভোগাড্রোর প্রকল্প দিয়ে, জানলাম মোলার আয়তন কি। তারপর সেই কনসেপ্ট ব্যবহার করে প্রমাণ করলাম গে-লুসাচের গ্যাস আয়তন সূত্র। আর্দ্র বায়ুর হালকা হওয়ার মজার কারণটাও দেখলাম মোলার ভরের কনসেপ্ট দিয়ে। এরপর বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র মিলিয়ে PV = nRT প্রতিষ্ঠা করলাম। আর শেষে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, একক, মান দেখলাম এবং একটা সুন্দর গাণিতিক সমাধানও করলাম। এত কিছু তো জানা হলো, কিন্তু সবশেষে তোমাদের ভাবার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আজ আমরা আদর্শ গ্যাস সমীকরণ বা PV = nRT সম্পর্কে জানলাম। কিন্তু ভেবে দেখো তো, আমাদের চারপাশের প্রকৃতিতে যে গ্যাসগুলো আছে, যেমন অক্সিজেন বা নাইট্রোজেন, এরা কি সত্যি সব পরিস্থিতিতে এই সমীকরণ ১০০% নিখুঁতভাবে মেনে চলে? নাকি বাস্তব জীবনে ধরো খুব বেশি চাপে বা খুব কম তাপমাত্রায় এই আদর্শ থেকে এদের কিছুটা বিচ্যুতি বা ডেভিয়েশন দেখা যায়? এটা নিয়ে একটু ভেবে দেখো তো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।